আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান। আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক আছেন তারা এখন থেকে গভীর উৎসাহ দিচ্ছে, কারণ 15 বছর নির্বাচন হয় না, এবার প্রথম নির্বাচন হচ্ছে, অভ্যুত্থান হয়েছে। এটা একটা আকর্ষণীয় জিনিস, সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে। এটা শুধু আমাদের পাড়ার বিষয় না, পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস, কিন্তু সারা দুনিয়ায় পাড়ার বিষয়ে উৎসব প্রকাশ করবে, তাদের কাছে আসে, যে আসবে, দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে, জেরা করবে, করুক। আমরা তো গোপন কিছু করছি না। আমাদেরকে শক্ত থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে, যা যা সমস্যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগেই বুঝে নিতে হবে। চলে গেলে চোখের আড়ালে হয়ে গেলে বলে সব আড়ালে হয়ে যাবে। কাজে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কি, গণভোট বলতে কি বোঝাচ্ছেন আপনারা, আমাদেরকে কি করতে হবে এখানে, আমি লোককে কি বুঝাবো, আপনাদের কি কি ম্যাটেরিয়াল আছে আমাদেরকে সঙ্গে দেন যাতে আমরা বোঝাতে পারি। আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে, আমাকে প্রস্তুত করতে হবে। এটা হবে, নিশ্চয় হবে, এটা হবে না আমি এটা বলছি না, হবে। কথাটা মনে রাখতে হবে, পরিষ্কার করে মনে রাখতে হবে। এটা 5 বছরের নির্বাচন না, গতানুগতিক আসে যায়, ভোটার দিয়ে ভোট দিয়ে যায়, কি কোন দল জিতলাম আর কি কোন দল জিতলো, এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না, দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয়। কারণ এটা যদি এই দেশ না জিতে তাহলে এই দেশের অবস্থান বড় প্রশ্নবোধক হয়ে যাবে। কাজে আমাদের এই প্রশ্নে জিততে হবে, আমাদেরকে এই গণ অভ্যুত্থানকে সার্থক করতেই হবে। এটার কোনো ব্যত্যয় আমাদের কাছে নাই, আমাদের আর কোনো সুযোগ, তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নাই। আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে, এটার আর কোনো অবকাশ নেই। এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে, নতুন দিকে যাবে। এই নতুন জীবন গঠনে এই যে নবজন্ম, জাতির যে নবজন্ম হবে, সেখানে আমাদের ভূমিকা থাকে। আমার প্রথম উত্তর হবে যে আমাদেরও নবজন্ম লাভ করতে হবে। আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা। একভাবে বলি যে নবজন্ম লাভ করা, অথবা এভাবেও বলতে পারি জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের কমিটমেন্ট। এই মাধ্যমে যে ট্রানজিশনটা হবে, যেটা আসছে সামনে, আমাদের নবজন্ম লাভ করবে। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী। আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি, সুন্দরভাবে যেন নবজন্ম হয়, এটা দিয়ে কোনো রকমের কোনো গোলযোগ, কোনো অসুবিধা সৃষ্টি না হবে, এই কমিটমেন্ট আমাদের। সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে, যাতে এই শতাব্দীর যে যাত্রা, শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে, উৎসবমুখর হবে, এবং এই উৎসব আমরা 100 বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো, এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে। এটা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না, এটা একটা ভিন্ন জিনিস, এটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয়। সেই ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে ফেলতে হবে, যাতে করে আমি আমার কলিগদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারি, সেজন্য বোঝে আমার ভূমিকাটা কী এবং তার ভূমিকাটা কী।
আমি নিশ্চয় মনে এই শপথ নেব, আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক 100% সঠিকভাবে করব। আমি জাতির কাছে বেইমানি করতে চাই না, কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো, এরা আত্মহতি দিল, তোমাকে পাতে এনে দিল, তুমি কাজটা সমাধান করতে পারলে না, তোমার কোনো ভয় ছিল না, তবু তুমি এটা করো নাই। জাতি এটা মাফ করতে পারবে না। যদি আমাদের ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, জাতি এটা কিছুই মাফ করবে না। আমাদের যে আয়োজনগুলো হয়েছে, গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে। এখান থেকে যাবার আগেই হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কি করতে হবে। মনে হলো যে হ্যাঁ এটা কি আছে, ভোট দেবে আর কি দেবে। আমরা যদি না বুঝি গণভোটটাকে, আমরা মানুষকে বোঝাবো কি করে? আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কি করে? তারা মানুষকে বোঝাবো কি করে? আমাদের প্রস্তুতিগুলো জেনে নাও এখান থেকে যাওয়ার আগে। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কি, ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি, যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে, প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে, প্রযুক্তির প্রকাশ সেখানে কিভাবে হবে। আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো, বাংলাদেশের কোথায় কি হচ্ছে ছবিতে দেখতে পারবো, রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো, কিভাবে দেখতে পারবো। এটা ডিসি হিসেবে তুমিও দেখতে পারবে, কমিশনার হিসেবে তুমিও দেখতে পারবে। তোমার ডেস্কে এটা থাক, তোমার কন্ট্রোল রুমে তোমার কন্ট্রোল রুম থাকবে, সে কন্ট্রোল রুমে কোথায় কোন পোলিং বুথে কি হচ্ছে দেখা যাবে। কোন সেন্টারে কি দেখতে চাও তোমার আঙ্গুলের ডগায় সেটা আছে, দিলেই সেই সেন্টারে কি চলছে তার সঙ্গে কথা বলতে পারবে। কাজে এই যে প্রযুক্তি, তার সঙ্গে যে তাৎক্ষণিক কথাবার্তা বলা, আমার সব সেন্টারে তো গোলমাল হবে না, গোলমাল হবে কয়েকটাতে। সেখানে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে হবে, এবং সে যে যা দেখছি আমি তা দেখতে পাবো। এটা হলো সেই বডি ক্যাম। এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কিভাবে পাবো, আমি কাকে, হেল্পলাইন থাকবে, আমার যোগাযোগ থাকবে, আমার হটলাইন থাকবে, কাকে কাকে আমি যোগাযোগ করব। অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেটা আজকে যেখানে আছেন, জেলা প্রশাসক যেখানে আছেন, তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে। বলুন আমি তো জানতাম না, এই কথা বলার সুযোগ নেই। কাজে প্রযুক্তির ব্যবহার কি আছে, আয়োজনগুলো কি আছে, এই যে কন্ট্রোল রুম বলতেছি, কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে, পরস্পরের সঙ্গে যোগাযোগটা কিভাবে হবে তাদের, এটা বুঝে নিতে হবে। কারণ ওই যে বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম, এবং নবজাতক জন্ম লাভ করছে, সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে, আনন্দদায়ক করতে পারি, এটা মনে রাখতে হবে। আমরা শুধু একটা নির্বাচন করছি, একটা সরকার বদলে একটা সরকার করছি, ওরকম তো না। হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। তিনি এসে কিছুক্ষণ আগেই পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি শিখা নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। আজ জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা ধরনের কার্যক্রম রয়েছে দিন জুড়ে, তারই অংশ হিসেবে আমরা আজ সকালে শিখা নির্মাণের এই কার্যক্রম এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র বাহিনীর সর্বাধিক সকলে এখানে উপস্থিত হচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শিখা নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি শিখা অনির্বাণের দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধান সাথে রয়েছেন, তারা শিখা নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক কিছুক্ষণের মধ্যেই তিনি পুষ্পস্তবক ইতিমধ্যেই তিনি অর্পণ করছেন। সেনাকর্তারা তার হয়ে সেই পুষ্পস্তবক শিখা নির্মাণের সামনে অর্পণ করছেন। যথাযথ মর্যাদায় সম্মান প্রদর্শনের দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা এই মুহূর্তে শিখা নির্মাণের সামনে এগিয়ে এসছেন এবং তিনি পুষ্পস্তবকটি ছুঁয়ে অর্পণ কার্যক্রম সম্পন্ন করলেন। সশস্ত্র বাহিনীর সম্মান
একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে, জনগণকে একটা সংকটে ফেলে দেওয়া হয়েছে। আমাদের আমিরে জামাত বলেছেন, যারা জুলাই সনদ মানতে চান না 26-এর নির্বাচন তাদের জন্য নয়। জুলাই সনদ মানতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট দিতে হবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, এই রায়ের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হলো কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা। এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে। ভাস্কর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, জার্মানি টোলা একটি ভবনের বারান্দার কার্নিশ ধসে পড়েছে এবং সেখানে নিহতের ঘটনাও ঘটেছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। সর্বশেষ তথ্য সেখানকার জানানোর চেষ্টা করছি। ভারী ছায়ে ঢাকা পড়েছে আকাশ। ভয়াবহ অগ্নুৎপাতের সাক্ষী অরণ্যে ঘেরা ইন্দোনেশিয়ার জাভা সেমেরু পর্বত। অগ্নুৎপাতের ছাই ছড়িয়ে যায় আকাশের 7 কিলোমিটার উঁচুতে। এর 24 ঘন্টা পরেই 6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের 136 কিলোমিটার গভীরে। ভারী ছাই আর কাদায় বদলে গেছে অনেক গ্রামের চিত্র। ঘটনায় রাতে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এশার আদানের সময় অগ্নুৎপাত হয়, দ্রুত সবকিছু ছায়ে ঢাকা পড়ে যায়। প্রাণ বাঁচাতে সবাই গ্রাম ছাড়তে শুরু করে। এ অবস্থায় জরুরি সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি এসেছে দেশটির সরকার থেকে। ইন্দোনেশিয়ায় সক্রিয় 130টি আগ্নেয়গিরির মধ্যে অন্যতম 12,000 ফুট উঁচু সেমেরু। ভৌগোলিক দিক দিয়ে দেশটির অবস্থান রিং অফ ফায়ারে থাকায় প্রায় সময় অগ্নুৎপাত ও ভূমিকম্প হয় এখানে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।